পত্রিকায় দেখলাম যে আপনার যে ঝাঁকুনি হয়েছে সেটা এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ঝাঁকুনি। এবং এই এটা আমাদের ঢাকার আশেপাশে হয়েছে, নরসিংদীর মাধবদীতে হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকবার আমরা যেটা দেখি, অন্য দেশে থাকে বা সীমান্তে থাকে, এবার তো যেহেতু ঢাকার একেবারে কেন্দ্রে, প্রায় কাছাকাছি, তো এটা ঝাঁকুনিটা বেশি হবে সেটাই স্বাভাবিক ছিল। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানি নাই, এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি 3 জন 2 জন, কোথাও কোথাও নিহতের খবর। এখন বাস্তবতা কি এখনো পত্রিকাগুলো যখন রিপোর্ট করবে তখন হয়তো বুঝবো। এবং আমি পার্সোনালি যারা আমরা এই ঝাঁকুনি উপলব্ধি করেছি তারা দেখেছি যে মৃত্যু কত কাছাকাছি। পার্সোনালি যারা আমরা বেঁচে বেঁচে আছি, তারা কৃতজ্ঞতা প্রকাশ করি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। আর যারা মারা গেছেন, এর মধ্যে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের জন্য দোয়া করি। এছাড়া তো আর করার কিছু নাই আমাদের, এবং আমি সমবেদনা আজকে জানাই। সকালে একটু আগে আপনার সঙ্গে যখন আলাপ করছি তখন আমি এই পত্রিকা দেখছি আর কি। প্রথম আলো পত্রিকাতে একটা প্রতিবেদন ছাপা হয়েছে। তো ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার উনি বলেছেন, ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো তা এই হুম। যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। হ্যাঁ, আমি তাই বলছিলাম। কারণ এরকম কিন্তু ফিল আমি করি নাই। আমি তো প্রায় সময় ভূমিকম্প হলে আমি এক ধরনের একটা হতো, ঝাঁকুনি একটু হতো, কিন্তু এটার জন্য যে বাইরে দৌড়াই গিয়ে আমি দৌড়াতে দৌড়াতে আবার কোন বিল্ডিং আমার মাথার উপর পড়ে, এই জন্য আমি কখনো এইভাবে উঠি না, আমি শুয়ে থাকি। কিন্তু আজকে যে অবস্থা হয়েছে মনে হচ্ছে যে বিল্ডিং ভেঙেই যাবে, মানে কোনো অবস্থাতে ঘুমানো মানে বিবেচিত, মানে সুবিবেচনা হবে না। তারপরে আমি উঠেছি, উঠে দেখি, তারপর দেখি যে একটু ঠান্ডা হয়েছে। তো সত্যি এটা অস্বাভাবিক এক ধরনের। আমরা এই এই ধরনের প্রাকৃতিক ভূমিকম্প থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের তো এত কৌশল আর নাই, আমাদের নিজেদের ঘর বাড়িগুলো স্ট্রং করে তৈরি করা ছাড়া তার কিছু নাই। আর যখন হয় তখন আসলে কতটা স্ট্রং করা যায় এটাও একটা বিষয়। যিনি নিয়ে যাবেন তিনি তো এমন স্ট্রং, কোন স্ট্রং এ কিছু কাজ হয় না যদি মাত্রা বেশি থাকে। তারপর আল্লাহ ভরসা। যাই হোক, আমরা এখন যেটা আমি শুরুতে একটু ভূমিকাতে বলছিলাম যে প্রাকৃতিক ভূমিকম্পের সঙ্গে রাজনীতির কিন্তু একটু একটু ভূমিকম্প আমরা টের পাচ্ছি। যতই নির্বাচন এগিয়ে আসছে, কে কাকে ঘায়েল করতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে। এর মধ্যে গতকালকে একটা বড় ঘটনা ঘটলো কিন্তু। সেটা হলো যে আমাদের আদালত এই শেখ হাসিনা সরকার যে আমাদের তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে নিষিদ্ধ করেছিল মানে একটা সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ। সেটাকে তারা বাতিল করে দিল। এবং হুম। বাতিল করে দেওয়ার পর বলা হলো যে এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এই ফরম্যাটটা এই নির্বাচন না, তার পরের নির্বাচন থেকে শুরু হবে। তো হুম। আমার কথা হলো যে তত্ত্বাবধায়ক পদ্ধতির নির্বাচনটা যদি খুব জরুরি হয় এবং এটা যদি খুবই গ্রহণযোগ্য হয় এবং সবচেয়ে ভালো হয়, তাহলে হুম। 5 বছর পরের থেকে কেন, এখন থেকে না কেন? আমরা এখন কেন তুলনামূলকভাবে বিতর্কিত একটা পদ্ধতি যাচ্ছি? এখন থেকে হলে সমস্যাটা কি হতো? এখন থেকে হলে সমস্যা নাই, কিন্তু যিনারা এটা চেয়েছেন পুনরুজ্জীবন, বাংলাদেশে তো এটা খুব রেয়ার ঘটনা। আইন চলে গেলে সেটাকে আবার জীবিত করে, মানুষ নতুন আইন তৈরি করে। এখন পুরানো আইন, মরা আইন জীবিত করছে। ভালো কথা, জীবিত করছেন। জীবিত করতে গিয়ে ওনারা যে অ্যাপিল করছেন, সেই জায়গায় তো বলেছেন যে এই এই ইলেকশনে না, পরের ইলেকশন থেকে হবে। তাহলে বিচারক তো সেভাবেই বিচার রায় দেবে। এখন ওনারা ওনারা কেন এটা চেয়েছেন ওনারা জানেন। ওনারা তো 14 বছর ধরে এত লোকের প্রাণ মানে হারিয়েছে, এত লোকের প্রাণ হারানোর ব্যবস্থা করেছেন রাস্তায়, যে আওয়ামী লীগ এমন একটা সুন্দর ব্যবস্থাকে বাদ দিয়ে দিয়েছে, যে বাদ দিয়ে এই ব্যবস্থা করেছে। এইটা যে আওয়ামী লীগ করেছে সেটার পক্ষেও নয় আমি, আওয়ামী লীগ এটা বাদ দিয়ে খারাপও করেছে। কিন্তু বাস্তবতা কিছু কিছু ছিল, সেটা তারা এই এই তত্ত্বাবধায়ক সরকারের যে দুর্বলতাগুলো যেগুলো ছিল, সেটা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা ছিল সবাই মিলে ঠিক করতে পারতো। কিন্তু সেটা না করে সরাসরি যখন এটা বাতিল করে দেন, এবং তাদের ইচ্ছাতে যে হয়েছে সেটা তো কোনো সন্দেহ নাই। এবং যখন বাতিল করা হয় তখনও আবার এই বিচারপতি কিন্তু 1 বা 2 টার্ম রেখেছিলেন, তারপরে বাতিল করার কথা বলেছিলেন। তখনও কিন্তু সেটা শোনা হয়নি। তো তখনও যেমন এটা শোনা হয়নি 1 বা 2 নির্বাচন পরে, এখনো আবার একই কাহিনী। এখন বলতেছে যে এই নির্বাচন হবে না, পরে নির্বাচনে হবে। এখন পরে নির্বাচন কি? আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে আমরা একটি ইলেকশন এর মুখোমুখি হতে যাচ্ছি। কারণ এখনো পর্যন্ত আমাদের সবার আশা যে সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যাবে, আল্লাহ রহমত যদি করে আর কি। এবং ইনু সাহেবেরও যদি একটু দয়ালু হন,
তো এখন পরবর্তী পর্যায়ে যে নির্বাচন যে হবে, সেটা চতুর্দশ নির্বাচন, সেটা কি 1 বছর পরে হবে না 5 বছর 3 মাস পরে হবে, সেটার তো কোনো গ্যারান্টি নেই। কারণ যে নির্বাচন এখন হতে যাচ্ছে, সেটা তো একতরফা নির্বাচন হতে যাচ্ছে। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে যারা, যাদেরকে এই সংলাপে ডাকা হয়নি, দ্যাট মিনস যে সংস্কার কর্মসূচিতে যাদেরকে ডাকা হয়নি, তারা কিন্তু নির্বাচনেও অংশ নিতে পারবেন, এটা কোনো বাধা নেই। তার মানে ওনারা বলতে চাচ্ছেন জাসদ ওয়ার্কার্স পার্টি এবং জেপি জেপি এবং জাতীয় পার্টি, যাদেরকে আমরা এতদিন অচ্ছুত করে রেখেছিলাম, তাদেরকে এখন আসতে দিই। কারণ তাদের রাজনীতির কোনো কার্যক্রম আপনি দেন নাই। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি অফিস দখল করে ফেলছে এনসিপির কিছু লোকজন, হুম আপনি হুম হুম জানেন হুম। কিনা জানি না। তো তারা হ্যাঁ জানি। অন্য দলের অফিস দখল করে ফেলে, এবং এদেরকে এখন বলতেছে যে এবং এনসিপি জামাতে ইসলামের আহ, বাধার কারণে, এবং নাগরিক ওই যে নুরুর দল, যে অধিকার, তাদের হুম, বাধার কারণে এদেরকে ডাকা হয়নি। তো এখন ইলেকশন যখন আসছে, এরা আওয়ামী লীগের মতো এরাও বর্জন করতে পারে হয়তো, বা আওয়ামী লীগ বর্জন করবে কে? কিন্তু আওয়ামী লীগকে তো সুযোগই দিচ্ছে না। সুযোগ দিলেও হয়তো তারা যাবে না। তো তার মানে হচ্ছে যে এরা আওয়ামী লীগের লাইনে থাকতে পারে, এরাও হয়তো নির্বাচনে যাবে না। তো এইটা উপলব্ধি করে এখন বলতেছে যে এদেরকেও এই ইলেকশনে আমরা সুযোগ দেব। যদি আবার এখানেও আবার যদি রেখে দিয়েছে, যদি তাদেরকে সরকার নিষিদ্ধ না করে, সরকার তার মানে সরকারের হাতে রয়ে গেছে, ইলেকশনের আগের দিনও বলবে যে একটা নির্বাহী আদেশে এরা এরা ইলেকশন করতে পারবে না। এক তামাশা তৈরি করেছে আর কি, নির্বাচন নামে একটা তামাশা হইতেছে। এবং এই তামাশা নির্বাচন তাহলে যে রেজাল্ট হবে, সেটাকে 1 বছর টিকে না 2 বছর টিকে, তার তো কোনো গ্যারান্টি নেই। এবং তাহলে চতুর্দশ নির্বাচন কয় বছর হবে, আমরা বেঁচে থাকবো কিনা এটা দেখার জন্য, সেটাও আরেকটা বিষয়। আর এই নির্বাচনে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভোট ইয়ে করার জন্য, দখল করার জন্য উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দল অন্যেরা, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি এতদিন ধরে তাদেরকে অত্যাচার করেছে, এখন আবার একটু সুর নরম করছে, যাতে করে এই লোকগুলো যদি ভোট দিতে যায়, ভোট তো আওয়ামী লীগ যদি আহ্বান করে যে যাবে না, আমার মনে হয় না সেটাই সে আহ্বান মানুষ সাড়া দিবে ওইভাবে। কারণ এখানে আবার না ভোট দেওয়ার কিছু লোক আছে, তারা হয়তো যেতে পারে যে না ভোট দেওয়ার জন্য। না তো না না ভোট তো ভোট সব জায়গায় হবে না। না ভোট তো হ্যাঁ, ব্যারিটা থাকবে না। না 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 না, আপনার গণভোটে, তো গণভোটে, গণভোটেও না আচ্ছা ভোট আচ্ছা। দেওয়ার কিছু লোক আছে। হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ এগুলা, হ্যাঁ, এটা দেওয়ার ঠিক। জন্য। যেই হোক, যেভাবে হোক, কিছু লোক তো ভোট দেওয়ার জন্য এমনি উৎসাহী হয়, সবগুলাতে করা যায় ঠিক না। এবং জামাতে ইসলামী হিন্দু ভোটার পাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে গেছে। বিভিন্ন জায়গায় হিন্দু নেতাদের কাছে, মানে এলাকা ভিত্তিক হিন্দু বড় বড় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে, এদেরকে বলছে যে আপনি আসেন, আপনাদের এত হাজার ভোট, এত লাখ ভোট, এগুলো তো আপনার হাতে আছে, আপনারা কি করবেন? তো এরা কিন্তু নানা জায়গায় মলম দিচ্ছে যে আপনাকে, বিএনপি যেভাবে অত্যাচার করেছে এতদিন, এবং অনেক জায়গায় এটাও খবর আছে যে এদেরকে আশ্রয় দিচ্ছে, মানে আওয়ামী লীগকে আশ্রয় দেয়, এবং আওয়ামী হুম। লীগকে আহ, মানে এটা টাকা পয়সা দিয়েও সহায়তা করে, এবং এটা একটা সিম্পেথি দেখানো। আর উল্টো দিক দিয়ে আপনি যদি দেখেন, এই ঢাকা শহরে জি। আমাকে, আপনাকে আপনাকে বানায় নাই, আপনাকে মাফ করে দিছে এবার, আমাকে, আব্দুল তুষারকে, তারপরে জিএম কাদের, কাদের সিদ্দিকী, শাওন, তারপর আরো একজনকে নিয়ে, সাংবাদিককে নিয়ে, আপনার এরা স্বৈরাচারের দোসর, এদেরকে করো, মানে বিচার করো এদেরকে, এদের শেখ হাসিনার সাথে এদেরকে কুশপুত্তলিকা এবং কি পাথর নিক্ষেপ এগুলো করো। আমি কি এত শক্তি, আমি আব্দুল তুষার কিভাবে রাজনীতিক এত শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি না। যে জিএম কাদের অমুক তমুকের সাথে আমাদেরকেও ফাঁসি দেওয়া, শেখ নিচে হাসিনার কোথায়? প্রতীকী ফাঁসির পাশে আমাদেরকেও ফাঁসি দিচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, এটা জি। হচ্ছে যে এই জামাত, দেখেন, এক জায়গায় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এদেরকে মলম দিচ্ছে কেন্দ্রে, এলাকায় এলাকায়। আর ঢাকা শহরে ওদের বট বাহিনী, ওদের মব বাহিনী, এগুলোকে লাগিয়ে দিয়েছে স্বৈরাচারের দোসর খোঁজার জন্য। মানে কত মুনাফেকি মেন্টালিটি এদের, একদিকে এটা করে, একদিকে এটা করে, একদিকে স্বৈরাচারের দোসর খুঁজে, আর একদিকে স্বৈরাচারের লোকদেরকে এরা ভোটের জন্য পা ধরে। আচ্ছা, একটা জিনিস আপনি লক্ষ্য করছেন, গত কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায়
বিএনপির যে সমস্ত ছেলে এই লোকদেরকে বহিষ্কার করা হয়েছিল গত 1-1.5 হুম বছরে, তাদের সবাইকে দলে ফিরিয়ে আনা, মানে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার একটা হিড়িক শুরু হয়ে গেছে। প্রতিদিনই হুম দেখছি যে রিজভী আহমেদের সিগনেচার সহ মানে প্রচুর লোককে এখন আবার ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে হুম বহিষ্কার আপনি করলেনই বা কেন, এখন ফিরিয়ে আনছেনই বা কেন? আর যদি এরকম পাইকারি হারে ফিরিয়ে আনেন, তাহলে তো বহিষ্কার হুম আদেশ তো ফার্স্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, এটা নিয়ে আরেকটা কাহিনী শুনতেছি, এটা নিয়ে নাকি বেশ বাণিজ্য হচ্ছে, যে তোমার এটা ফিরিয়ে আনা হবে, হুম। এত টাকার বিনিময়ে, এত টাকা দাও ফিরিয়ে আনা হবে। এরকম কথা আপনার কানে এসেছে কিনা? আমার কানে আসবে কি, যখন বহিষ্কার হয়েছে তখনই তো আমি বলেছি এগুলো সব নাটক। কারণ আমি দেখেছি যে বহিষ্কৃত নেতা বড় বড় জনসভা করতেছে, তো বহিষ্কার করে দিয়েছে কিন্তু বিএনপির নামে বড় বড় জনসভা করতেছে, তো এগুলো তো নাটক ছিল ওদের। যে বহিষ্কারের নামে সন্ত্রাসী এবং চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা, বহিষ্কার করে এখন যে নিতে, এবং তখনও বলছে যে ইলেকশন যখন চলে আসবে তখন এদেরকে বলবো যে চলে আয়। এটার মূল কারণ হচ্ছে এদের কিছু গডফাদার রয়ে গেছে কেন্দ্রে। এটা যে তারেক নিয়ন্ত্রণ করছে তা না, বা রিজভী আহমেদ নিয়ন্ত্রণ করছে তা না। প্রত্যেক এলাকায় এলাকা ভিত্তিক কিছু গডফাদার হয়ে গেছে। মনে করেন চিটং এ একজন গডফাদার আছে, রাজশাহীতে একজন গডফাদার আছে, এবং একজন না অনেক গডফাদার আছে। এদের গডফাদার গুলো এই এই এখান থেকে চাঁদা পায়, যে চাঁদা যেগুলো দিচ্ছে এগুলো এগুলো শেয়ারও পায় এরা। এগুলো শুনতে এদের খারাপ লাগবে, এরা বড় বড় কেন্দ্রীয় নেতা কিন্তু এরাও শেয়ার হুম পায়। যাদের কাছ হুম থেকে হুম শেয়ার পায় তাদেরকে নমিনেশন দেওয়া, এবং এবং তাদের যখন প্রয়োজন হয় দলের, তখন তুলে নেওয়া তো খুব সহজ। এখন বলবে যে এখন যদি এরা যদি না থাকে ওই এলাকায় আমাদের প্রার্থী তো জামাতের কাছে হেরে যাবে, এবং আমাদের প্রার্থী তো অমুকের কাছে হেরে যাবে। তো এখন একটা সিম্পেথাইজ ইয়ে ইয়ে সিম্পেথি তো অলরেডি এমনি তৈরি হবেই, স্বাভাবিক এটা, কারণ নির্বাচনে যেটা হচ্ছে বড় কথা, ভোটের অঙ্ক হচ্ছে বড় কথা। এখন অঙ্ক যদি মিলাতে হয়, অঙ্কের হিসাবে জামাত যেভাবে বিএনপি আওয়ামী লীগের পা হচ্ছে, তেমনি আবার এরা আবার এই নিজেদের গুলোকে আহ, ছেড়ে দিয়ে বলবে যে আয় আমরা একসাথে এখন কাজ করি, এবং সবাই সবার স্বার্থ দেখবে, এটা স্বাভাবিক কিন্তু। কারণ এই দলগুলোতে তো নীতি আদর্শ বলে যে বড় বড় কথা বলে, সে ধরনের নীতি আদর্শ তো এরা কেউ দেখাতে পারছে না। জামাত বড় বড় কথা বলতো, ওদের তো নীতি আদর্শ মুনাফিকি। একদিকে বললাম না যেটা, একদিকে স্বৈরাচারের দোসর খুঁজে, আরেকদিকে স্বৈরাচারের রাতের বেলা দিনের বেলা পা ধরে বলছে আমাকে ভোট দাও। তো এই সমস্ত নাটক না করে ওরা সিম্পল একটা সহনশীলতার রাজনীতিতে যেতে পারে। এরা যার যেভাবে যে অবস্থান আছে সেভাবে থেকে যে কিভাবে এই দেশটাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেটা দেখতে পারে। আমি এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা এখনো বলবো, কারণ আমি জানি যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। সেটা ডক্টর ইউনূসই চায় না, সেটা এই রাজনৈতিক দলগুলো চায় না। কিন্তু না চাইলেও আমরা বলবো যে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। তো কিন্তু এটা না হওয়া সত্ত্বেও বলবো যে তারপরও ইলেকশনটা যাতে শান্তিপূর্ণ হয়, এবং এই যে সরকার এখন জগদ্দল পাথরের মতো বিনা ভোটে বিনা ইয়েতে মানে ম্যান্ডেটে মানুষকে শাসন করছে, এবং সেই শাসনের ফলে রাষ্ট্রে যে স্থবিরতা দেখা দিয়েছে, সেই শাসনের ফলে যে আমাদের বন্দরগুলো মানে বিনা বিনা ইয়েতে বাধায়, এবং মানে চল চাতুরি করে, বিশেষ করে আপনি তো জানেন শেখ হাসিনা যেদিন ফাঁসির হুম আদেশ হচ্ছে সেদিন গোপনে এই অন্য দেশকে দিয়ে দিচ্ছে। তো নিজের দেশের সম্পদ এভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেগুলোকে দমন করা যাবে। আমি জানি না এটা আদালত থামাবে কিনা। আদালত তো বহুবার বলে যে এই ধরনের ঘটনাগুলোতে যায়, কোনো একটা ব্যক্তি যায় রিট করে, তখন বলে যে এটা পর্যালোচনা করা হোক। কিন্তু ডক্টর ইউনূসের আমলে তো কোনো কিছু রিট করারই সুযোগ নাই। ওনার সেই সনদ থেকে, জুলাই সনদ থেকে কোনো কিছুতে রিড করার সুযোগ নাই। এবং হুম জুলাই সনদেরও চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই, কারণ কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। এই যে এই যে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, সেটাতেও কোনো চ্যালেঞ্জ নাই। তো এই চ্যালেঞ্জহীন সমাজ কতদিন চলবে? অথচ আমরা ধরে নিচ্ছি যে 2 দিন পরেই একটা নতুন সরকার আসবে। তো নতুন সরকারের কাজ কি? নতুন সরকারের আসার আগে যে এমপিরা নির্বাচিত, সেই এমপিদের কাজ কি? কিছুই তো দেখতেছে না। এমপিরাও ওইখানে যায় ওই জুলাই সনদে হাঁ বলতে হবে, ওনাদের কাজ নাই। যেটা আমরা চুক্তি করে ফেলছি অলরেডি, আমরা এটা কি বলে আদেশ জারি করে ফেলেছি, আদেশে হাঁ বলুন। আর এদিকে আপনি ক্ষমতায় আসেন আর না আসেন, আমরা আগে ভাগ বাটোয়ারা করি, যার যেখানে
যেখানে বিলি করার, যেগুলো বিদেশিদেরকে দেওয়ার, এবং কোন রেটে এটা কোন আন্ডার টেবিল ডিল হয়েছে সেটাও জাতি জানে না। কোন ক্লজ আছে এখানে, কয় বছরের জন্য, সেটা একটুখানি শুনেছি, কিন্তু চুক্তির বিশেষ শর্তগুলো কি সেটাও কেউ জানে না। তো এই ধরনের একটা অরাজকতা থেকে রক্ষা পাওয়ার জন্য তো একটা নির্বাচিত সরকার খুবই জরুরি হয়ে গেছে, সেটা যতই থার্ড ক্লাস হোক। হম। আচ্ছা, একটা আমি শেষ প্রশ্ন করে আপনি বলি, একটু অন্য ধরনের ব্যাপার। যে আমরা কালকে একটা ঘটনা দেখলাম যে এনসিপি ওই বহুল আলোচিত সেই রিক্সা চালক সুজন মিয়াকে তাদের মনোনয়ন দিয়েছে ঢাকা ৮ আসনে। এটা নিয়ে নানা জন নানা কথা বলছে। কেউ বলছে হ্যাঁ, তাদেরও তো নিশ্চয়ই কিছু বলার আছে, এবং এটা যেটা গণমানুষের দল সেটা প্রমাণ হচ্ছে। আবার কেউ বলছে এটার মাধ্যমে একটা নাটক তারা করছে। এই যে এই ধরনের নানা ধরনের প্রসঙ্গ হচ্ছে, আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? মির্জা আব্বাস একজন শক্তিশালী প্রার্থী ঢাকা ৮ আসনে। ওনার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের অবস্থান কি হবে আমি জানি না। এখন এনসিপির মনা আরেকজন তো এখানে দাঁড়িয়েছে, অলরেডি তাদের লোক এখানে আছে। তারপরে একটা রিক্সাওয়ালাকে এখানে আনা মানে মহা নাটক, নাটকের উপরে নাটক। কারণ তারা জানে যে এই আসন তাদের, তাদের এই জিতলেও হবে, ওই জিতলেও হবে, আর না জিতলে তো আমরা পাচ্ছি না, কারণ মির্জা আব্বাস অনেক শক্তিশালী প্রার্থী। তো এই নাটকের হুম। পেছনে আরেকটা বড় জিনিস আছে, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে রিক্সাওয়ালারা যেখানে সেখানে গালি দিচ্ছে, যে এই জন্যই তো আমরা সরকার পরিবর্তন করি নাই। এখন আরেকটা রিক্সাওয়ালাকে দিয়ে দেখালো যে রিক্সাওয়ালারা এখনো আছে এদের পেছনে, এনসিপির পেছনে, কিন্তু কোনো রিক্সাওয়ালা নাই। সব রিক্সাওয়ালাদেরকে গালি দেয়। রিক্সাওয়ালাদের পেটের ভাত এরা নষ্ট করে দিয়েছে। রিক্সাওয়ালারা বলে, গরিব মানুষ বেশি গালাগালি করে। কারণ কারণ সরকারের যে কিছু কার্যক্রম ছিল গরিবদের জন্য, শেখ হাসিনা সরকারের, যে বিধবা ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, সব ভাতা তো নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়ে নিজেরা খাচ্ছে, নিজেদের দালালরা খাচ্ছে, নিজেদের দালালদের মধ্যে বিলি হচ্ছে। এখন দেখেন ইলেকশনকে কেন্দ্র করে এই এনসিপি কি না করছে, আপনি একটা খবর দেখেছেন কিনা জানি না, যে ঢাকা 10 আসন, ঢাকাতে কয়েকটা আসনে 10, 9, 17, হ্যাঁ, এরকম, 11। হ্যাঁ, 11 তো, ওই যে এই হ্যাঁ, বিপুল পরিমাণ টাকা অনুদান দেওয়া, ওইটা তো। রাইট, ঢাকা 10 আসন সহ হুম, 3 আসনে বরাদ্দ, এবং ঢাকা 10 আসন হুম, খায়েশ হয়েছে আপনার আসিফ মাহমুদের, সে ইলেকশন করবে। হুম। আমি দেখলাম ঢাকা কলেজেও গিয়েছে, ওইখানেও বক্তৃতা দিচ্ছে। তার মানে সে অলরেডি ইলেকশনে নেমে গেছে, এবং এই ঢাকা 10 আসনে হিউজ পরিমাণ টাকা দিয়েছে। এগুলো তো ওদের বাপদাদার টাকা মনে হয়, এগুলো সরকারের টাকা না। এবং যে সমস্ত মসজিদ মন্দিরে দিয়ে যাবে, ওরা এত খুশি হয়ে যাবে যে আসিফ মাহমুদ তার বাপের টাকা দিয়েছে, সেই জন্য তার ভোট ঢালা দেবে। তো এইভাবে এরা ভোট কেনার জন্য নেমে গেছে, ভোটের আগে ভোট করছে। এবং এই যে এই যে এনসিপির প্রধান যে জায়গা থেকে দাঁড়াবে, তারপর এনআইটি যারা হিসেবে। আমলে আরেকজন যে আছে সেই হুম। যে জায়গা থেকে দাঁড়াবে, তাদের এই 3 আসনেই বরাদ্দ অতিরিক্ত। তো এবং তার নিজের আসনে তো কয়েকশো কোটি টাকা ঢালছে আগে, এবং ঢেলে যখন দেখছে যে কায়কোবাদের সাথে কুমিল্লাতে প্রিয় দর্শক, ঠিক এ পর্যায়ে এসে বিদ্যুৎ চলে গিয়েছে। এখন বিদ্যুৎ চলে গেলে যা হয়, জুম কানেকশনও ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের কথা শেষ করতে পারিনি, কিন্তু শেষ করতে না পারলেও নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমার শেষ প্রশ্নের জবাবে আনিস আলমগীর কি বলতে চেয়েছিলেন। সে অব্যক্ত কথা, অনুচ্চারিত কথা, আমার ধারণা আপনারা গত বেশ কিছুদিন ধরে দেখে দেখে টের পেয়ে গিয়েছেন যে দেশে আসলে কোন ধরনের গণতন্ত্র চলছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমি ভূমিকম্পের কথা বলেছিলাম, এবং সেই সঙ্গে এটাও বলেছিলাম এই ভূমিকম্প আমাদের জন্য, ভূমিকম্পটা ছোট কিন্তু আমাদের গায়ে লেগেছে অনেক বেশি। ঠিক রাজনীতির যে ভূমিকম্প দেশে চলছে, হয়তো এটা তেমন বড় কিছু নয়, এর চেয়েও বড় ভূমিকম্প আমরা রাজনীতিতে আগেও দেখেছি, কিন্তু এবার যেন গায়ে লাগছে বেশি। কেন লাগছে বেশি? কারণ এবার আমাদের প্রত্যাশা ছিল বেশি। এবার আমরা ভেবেছিলাম আমরা বোধহয় গণতন্ত্রের পথে আসলেই যাত্রা শুরু করতে পারবো। আমরা ভেবেছিলাম আমরা একটা কোনো ধারাবাহিকতা ছিল না। কিন্তু ইদানিং তিনি অনেকটা সংযত, তার কথাবার্তার মধ্যে যথেষ্ট পলিটিক্যাল ম্যাচুরিটি রয়েছে, এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন,
প্রায় সব সাক্ষাৎকারগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বে যে সকল রাজনৈতিক বলয় রয়েছে, যে বলয়গুলো বাংলাদেশ নিয়ে কাজ করে, তারা রীতিমতো জনাব সজীব ওয়াজেদের যে বক্তব্য, সেই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং গণমাধ্যমগুলো সেগুলো প্রচার করার পর আরও অনেক গণমাধ্যম জনাব সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমি তার কিছু ভিডিও ফুটেজ দেখেছি। সেই ভিডিও ফুটেজ আমার কাছে মনে হচ্ছে তার ড্রেস কোড এবং তার যে ক্যামেরা সেট আপটা, এটা আসলে সঠিক হয়নি। কিংবা কথা বলার মধ্যে তার যেভাবে ধীরতা থাকা দরকার, স্থিরতা থাকা দরকার, তার পরিবর্তে তাকে অনেকটা পেইল, যাকে বলে বিধ্বস্ত মনে হচ্ছিল। এখানে রাজনীতিতে আপনি যে অবস্থায় থাকেন না কেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আপনাকে হাসতে হবে। আপনাদের মনে আছে যে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই আইসিটি কোর্টে, এখন যেখানে শেখ হাসিনার ফাঁসি হলো বা মৃত্যুদণ্ড হলো, তো সেখানে শেষ দিন পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, কথাবার্তা বলেছেন, ফলে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী নেই, কিন্তু তার সেই বক্তব্যগুলো জীবন্ত হয়ে উঠেছে। তা আমরা বিভিন্ন সময়ে বিপদে পড়ি, সুখে থাকি, শান্তিতে থাকি, উল্লাসের মধ্যে থাকি, কিন্তু রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের জীবনের একটা ধারাবাহিকতা থাকা দরকার। তারা সর্বাবস্থাতেই তাদের সাহস এবং শক্তি প্রদর্শন করেন। আপনাদের মনে আছে যখন সাদ্দাম হোসেনের বিচার হচ্ছিল, তো তিনি খুব ধীর স্থিরভাবে আদালতে আসতেন, মুখে দাঁড়িয়ে রেখেছিলেন বটে, কিন্তু কোর্ট পড়তেন, হাতে কোরআন শরীফ থাকত এবং অত্যন্ত ধীর স্থিরভাবে তিনি প্রশ্নের জবাব দিতেন। রাগ হতেন না। তার সেই সিংহ বিক্রম নিয়ে তিনি বলতেন যে, বিচারককে বলতেন যে, আপনি স্মরণ করুন আপনি আমার অধীন বিচারক ছিলেন এবং আমি এখনো দেশের বৈধ প্রেসিডেন্ট। আপনি পশ্চিমাদের দোসর হয়ে আমাকে বিচার করছেন, যে কথাবার্তাগুলো বলছেন সেই কথাবার্তা বলার আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার দেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করুন এবং আগামী দিনের কথাগুলো চিন্তা করুন। বিশ্বাস করেন এই দৃঢ়তা, এই শব্দচয়ন, এই ব্যক্তিত্ব, এই রাজস্বিকতা যখন সাদ্দামের অভিব্যক্তিতে ফুটে উঠছিল, সেই বিচারক তার বিচারকের চেয়ারে বসে রীতিমতো অজ্ঞান হবার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। আরেকটি ঘটনা সাদ্দামের মনে পড়ে, সেটি হলো তার চূড়ান্ত রায় হয়ে গেল, তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন। তো ওই সময়টিতে বেশ কয়েকজন আমেরিকান সৈনিক সার্বক্ষণিকভাবে তার সঙ্গে ছিলেন এবং তারা যে কোনোভাবে, যাকে বলা হয়, সাদ্দামের প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার ব্যক্তিত্ব দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার আচরণ দ্বারা তারা অনেকটা ডিভোটেড হয়ে পড়েছিলেন। তো এই অবস্থাতে ফাঁসির মঞ্চে যখন সাদ্দাম যাচ্ছেন, তখন সেই আমেরিকান সৈন্যরাও তার সঙ্গে যাচ্ছেন এবং একজন আমেরিকান সৈন্য সহসা কেঁদে দিলেন। সাদ্দাম ফিরলেন, ফেরার পর তিনি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, বৎস, চিন্তা করো না এবং ভয় পেও না। তো দেখুন, যিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন তিনি তার একজন প্রিয় ভাজন, যে কিনা শত্রু সেনা, তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন, ভয় পেও না। বিশ্বাস করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই আমেরিকান সৈন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। এটা হলো রাষ্ট্রনায়কোচিত অভিব্যক্তি। তো সেক্ষেত্রে জনাব সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের মুখপাত্র। তিনি তার মাকে রিপ্রেজেন্ট করছেন, দলকে রিপ্রেজেন্ট করছেন, বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করছেন, শেখ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন। তো কাজেই তাকে আমেরিকান স্টাইলে কথা বললে হবে না। বাংলা তাকে জানতে হবে, বাংলা তাকে অনুসরণ করতে হবে এবং তাকে লিখিত বক্তব্য দিতে হবে। তিনি যে ভিডিওগুলো করছেন, সেই ভিডিও চেয়ারে বসে তিনি যেভাবে করেন,
সেই চেয়ারটা আসলে সুন্দর হচ্ছে না। তারপর তার ভিডিও ফুটেজের যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটি একেবারে নিম্নমানের। সাউন্ড ভালো হচ্ছে না। তো কাজেই এখানে তার তো আমার কাছে মনে হচ্ছে যে টাকার অভাব নেই। প্রাচুর্য নাও থাকতে পারে, কিন্তু তিনি এতটা অভাবগ্রস্ত নন যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে তিনি তার যে ভিডিও ফুটেজগুলো তিনি রাখবেন, সেখানে ক্যামেরা, লাইট, সাউন্ড, অ্যাঙ্গেল, এই বিষয়গুলো তিনি খেয়াল করবেন যেন তার ছবিটা চমৎকার আসে, যেন তার বক্তব্যগুলো মানুষের কাছে দৃষ্টিনন্দন হয় এবং তার উপস্থিতি, তিনি যেভাবে একদম চেয়ারে বসে, চিত হয়ে চেয়ারে বসে কথাবার্তা বলছেন, এটা আসলে তার প্রতিপক্ষ, তারা যাকে তিনি ভয় দেখাতে চাচ্ছেন, তারা এই বিষয়টিকে ভয় তো পাচ্ছে না, উল্টো ফিরে তার যে দৈন্যতা, এটা প্রকাশিত হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, এটা আমার একান্ত নিতান্ত ব্যক্তিগত মন্তব্য। তিনি কিভাবে গ্রহণ করবেন বা তার লোকজন কিভাবে গ্রহণ করবেন, সেটা তাদের ব্যাপার। আমি তার বক্তব্য নিয়ে আলোচনা করব। তিনি কতগুলো বিষয় সামনে নিয়ে এসেছেন। প্রথমত, তার মায়ের যে বিচার, সেই বিচার নিয়ে তিনি আহাজারি করছেন। তিনি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, আমার কাছে এগুলো প্রাসঙ্গিক মনে হয় না। এর কারণ হলো, ধরুন আমার বিচার হচ্ছে বা আপনার বিচার হচ্ছে, তো যিনি মজলুম তিনি আহাজারি করেন, তার পক্ষে যতই সাফাই গান না কেন, ওটি জনমনে কখনো প্রতিক্রিয়া তৈরি করে না। বরং শেখ হাসিনার বিষয় নিয়ে যদি কোনো পরিচিত প্রিয় মুখ, সেটা আমেরিকার হতে পারে, সেটা কানাডার হতে পারে, সেটা ওই দেশের কোনো বিখ্যাত লোক হতে পারে, তাদের মাধ্যমে যদি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেওয়া যেত বা দেওয়ানো হতো, সেটি খুব বেশি ইফেক্ট হতো। যেমন দেখুন, একটা সময় ডক্টর তাহের আল কাদেরী অত্যন্ত প্রিয় একজন মুখ, ইসলামী বক্তা। তো তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন ইমরান খানের পক্ষে এবং তৎকালীন সরকারের বিপক্ষে। ভীষণ রকম মানুষ সেটা গ্রহণ করল। তো এরকম প্রিয় মুখ লাগবে। আমাদের দেশের মানুষ ইউরোপ এবং আমেরিকার অনেক বিখ্যাত মানুষের লেকচার শুনেন। তো সে সমস্ত প্রিয় মুখ যারা বক্তব্য দেন, তাদের কাছ থেকে বক্তব্য আদায় করে আমেরিকার মতো সোসাইটিতে এটি কোনো সমস্যাই নয়, এটি কোনো সমস্যাই নয়। তো সেটা করা যেতে পারত। সেটা পলিটিক্যাল ব্যক্তি হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, এমনকি চলচ্চিত্রের যারা নায়ক নায়িকা রয়েছে, তাদেরকে দিয়েও কিন্তু এই বক্তব্য নেওয়া যেত। আমেরিকার অনেক হলিউড স্টার রয়েছেন যারা মূলত এখন কমার্শিয়ালি বক্তব্য দিয়ে বেড়ান এবং তারা রাজনীতি করেছেন। যেমন শোয়ার্জনেগার আছেন, ক্যালিফোর্নিয়ার সেই মানে যাকে বলে গভর্নর ছিলেন। এরবারেও আরও অনেক অনেক যাকে বলে, এমনকি আপনি যদি চান জর্জ ডব্লিউ বুশকে দিয়েও কোনো বক্তব্য দিতে পারেন, গ্রহণ করতে পারেন, লারা বুশকে দিয়ে কোনো বক্তব্য দেওয়াতে পারেন। এই বক্তব্যগুলো যেহেতু তারা মানে অত্যন্ত অভিজ্ঞ, তারা জানে কি করে বক্তব্য দিতে হয়। এমনকি জো বাইডেন, তিনিও বক্তব্য দিতে পারেন। তার সেই বক্তব্য অনেক যাকে বলে পয়েন্টিভ হবে, আকর্ষণীয় হবে। বারাক ওবামা যদি বক্তব্য দেন, এটা সম্ভব। তো সেই পলিটিক্যাল যে বিষয়গুলো বাংলাদেশে যা কিছু ঘটছে, এগুলোকে এনক্যাশ করে ঠিক তারা যে শেখ হাসিনার পক্ষে দালালি করবে, কিংবা তারা যে আইসিটি কোর্ট নিয়ে বলবে, বিচার নিয়ে কোনো বলবে না, তারা রাজনীতি নিয়ে এমন কথা বলবে, এটা আপনাকে শিখে দিতে হবে না। যে কথা সজীব ওয়াজেদ জয় ৩৩ বছর বসে বলবেন এবং যে উপকার হবে তার চেয়ে অনেক অনেক বেশি উপকার হবে তাদের মাত্র 1 মিনিটের যদি কোনো বাইট সংগ্রহ করা যায়, সেই কাজগুলো না করে বারবার শুধু সজীব ওয়াজেদ জয়, বারবার শুধু আওয়ামী লীগের অপ্রিয় কতগুলো মুখ, আমি নাম বললাম না, যেই মুখগুলো বাংলাদেশের জনগণের নিকট ভীষণ রকম অপছন্দের, আর যে কণ্ঠ, তাদের কথাবার্তা, তাদের কর্মকাণ্ড, এইগুলো এখন পর্যন্ত ট্রল হয়। যেমন ধরেন ডক্টর হাসান মাহমুদ, তিনি দাঁড়িয়েছেন সেই ইংল্যান্ডে। তো এখন শেখ হাসিনার যারা একান্ত প্রিয়জন বাংলাদেশে আছেন, তো সেই প্রিয়জন যারা বাংলাদেশে আছেন,
তাকে ফিল করেন, তার জন্য অনেক কিছু করতে চান, কিন্তু তারা যখন দেখেন যে তারা যে বিষয়গুলো বলতে চান, যে অনুভূতিগুলো ধারণ করেন, সেই অনুভূতিগুলো ডক্টর হাসান মাহমুদের মুখ থেকে আসতেছে নাও, যিনি প্রবাসে আছেন, পলাতক হিসেবে আছেন এবং যার বিরুদ্ধে অসংখ্য বদনাম, তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। মুহূর্তের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আহত হয়ে যাচ্ছেন। তো এভাবে আসলে দেশের বাইরে দাঁড়াতে পারেন সবাই, হাসান মাহমুদ দাঁড়াতে পারেন, অন্যান্য যারা আছেন হাজার হাজার মানুষ দাঁড়াতে পারেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে এমন মুখ আনা উচিত, এমন ব্যক্তিত্ব আনা উচিত যারা কিনা জনগণের নিকট গ্রহণযোগ্য অথবা অপরিচিত অথবা খুবই পরিচিত, সেটা দেশি মানুষ হন বা বিদেশি মানুষ হন কিংবা কলকাতার মানুষ হন। এই কাজটি আওয়ামী লীগ ভুল করে যাচ্ছে, একটার পর একটা তারা সেই ভুল করে যাচ্ছে। ভুল করার ফলে কি হলো, বর্তমানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে আছেন, তারা সঙ্গত কারণেই একটা ভালো ফ্লোর পেয়ে যাচ্ছেন। এখানে প্রিয় মুখ ছাড়া, ভালো মুখ ছাড়া এই কথা বলানোটা ঠিক হবে না, এর চেয়ে চুপ থাকা ভালো। তো যেটা বলছিলাম, সজীব ওয়াজেদ জয় যে কয়টি ভিডিও ফুটেজ দিয়েছেন, অর্থাৎ তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেইগুলোর বক্তব্য ব্যাপকভাবে নন্দিত হয়েছে, কিন্তু তার যে প্রেজেন্টেশন, তার যে উপস্থাপন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে শব্দ চয়ন করছেন, বিশ্বাস করেন এটা বাংলাদেশের কারোরই ভালো লাগেনি, এমনকি কট্টর যারা আওয়ামী লীগ তাদেরও ভালো লাগেনি। তিনি যদি ইংরেজিতে বলতেন, এবং একটা ব্যাপার হলো মানুষের মুখে স্মাইল, এই যে তার যে বিপদ যাচ্ছে এই মুহূর্তে স্মাইলিং ফেস দরকার নেই, কিংবা এই মুহূর্তে যাকে বলা হয় মানে খুব হাসাহাসিরও দরকার নেই বা খুব গম্ভীর হওয়ার দরকার নেই। কথা কিভাবে বলতে হয় সেটা হলো মর্গান ফ্রিম্যান, সেই বিখ্যাত আমেরিকান অ্যাক্টর মর্গান ফ্রিম্যান, যাকে এই কাতারের যে অলিম্পিক হলো সেটার যিনি উদ্বোধন করেছেন। তো মর্গান ফ্রিম্যানের বক্তব্য অনুসরণ করা যেতে পারে যে কিভাবে আসলে একটা সিরিয়াস বিষয়কে বলা যায়। মর্গান ফ্রিম্যান একজন ব্ল্যাক, কালো ম্যান, কালো মানুষ, কিন্তু তার কেবলমাত্র কণ্ঠ, শব্দচয়ন, উচ্চারণ এবং তার অভিব্যক্তি সারা পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে চেঞ্জ করে দিতে পারে। একইভাবে আরেকজন ব্যক্তি আছেন ডেনজেল ওয়াশিংটন, আরেকজন কালো মানুষ, কত অসাধারণ। অপরাহ্ন উইনফ্রে কীভাবে কথা বলেন। তো আমেরিকার মতো একটা জায়গাতে থেকে এই বর্তমান সময়টিতে আপনি বাংলাতে বলেন বা ইংরেজিতে বলেন, সেই বক্তব্য যাদের উদ্দেশ্যে বলবেন তাদের জন্য ইতিবাচক হতে হবে, নেতিবাচক হতে হবে, ভয়ের বা আশার ব্যাপার হতে হবে। আদারওয়াইজ দলকে এবং জনাব সজীব ওয়াজেদ জয়কে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছাতে দেবে না। তো যেটা বলছিলাম যে জনাব সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে একটি শব্দ উচ্চারণ করেছেন, যাতে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচন হতে দেবে না, এক। এবং এখানে তিনি বিশৃঙ্খলার যে কথা বলেছেন, কার্যত সেটি গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। এখন বাস্তবতা হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে প্রকাশ্যে এসে গৃহযুদ্ধ করতে পারবে কিনা, তারপর বিদ্রোহ বিপ্লব করতে পারবে কিনা এবং প্রতিপক্ষের সঙ্গে লড়াই এবং সংগ্রাম করতে পারবে কিনা, একেবারে না। এবং আগামী বহুদিন পর্যন্ত এই জন্য অপেক্ষা করতে হবে। এখানে একটা বিষয় আওয়ামী লীগকে বুঝতে হবে, জনাব সজীব ওয়াজেদ জয়কে বুঝতে হবে যে এখানে আওয়ামী লীগের প্রতি এখনও সহানুভূতি তৈরি করা হয়নি। মানুষ যেই লাউ সেই কদু বলে শেখ হাসিনাকে স্মরণ করছেন বর্তমান সরকারের ব্যর্থতাকে মনে করার জন্য, কিন্তু কেউ কিন্তু বলছেন না যে শেখ হাসিনার জমানাতে এই ভালো ছিল, এই গণতন্ত্র ছিল, এই সুশাসন ছিল, আমরা এই ভালো কাজগুলো করেছি। এটা কগনিজেন্সে নিতে হবে। মূল ব্যাপার হলো বর্তমান সরকার যদি সফল হতেন, তারা যদি ভালো কাজ করতে পারতেন, তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং এখন পর্যন্ত এই যে দেখুন, রায় ঘোষণার পরে যেভাবে ৩২ নম্বর ভাঙার জন্য হাজার হাজার মানুষ সারাটা রাত সেখানে লড়াই করলেন, সংগ্রাম করলেন, পুলিশের টিয়ার শেল তারা সেই মোকাবেলা করলেন,
লাঠিচার্জের শিকার হলেন। এটি আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ কোন পর্যায়ে আছে এখনো পর্যন্ত এটা বোঝার জন্য যথেষ্ট। এখনো পর্যন্ত এই বাংলাদেশে মিলিটারিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, জলপাই রঙের পোশাক মানে মিলিটারিকে টিটকারি করছে, ওয়াকারকে গালাগালি করছে। ঠিক সেই অবস্থাতে যদি আপনি গৃহযুদ্ধের কথা বলেন, সেই অবস্থাতে আপনি একই সঙ্গে অনেকগুলো শত্রু, আপনি ওয়াকারকে শত্রু বানাচ্ছেন, মিলিটারিকে শত্রু বানাচ্ছেন, একবার আমেরিকার পক্ষে বলছেন, একবার আমেরিকার বিপক্ষে বলছেন, একবার ভারতের প্রশংসা করছেন। তো সব মিলিয়ে জনাব সজীব ওয়াজেদ জয়ের কথা, শেখ হাসিনার কথা, তারপরে আওয়ামী লীগের অন্য সব নেতাদের কথা এবং এই মুহূর্তে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ এবং বিএনপি জনপ্রিয়তার দিক থেকে অলমোস্ট সমান সমান। তো 15টি বছর বিএনপির উপর জুলুম চলেছে, অত্যাচার চলেছে সর্বোচ্চ পর্যায়ের। বিএনপি প্রাণান্ত চেষ্টা করেছে লড়াই করার, সংগ্রাম করার, কিন্তু জনগণকে তাদের লড়াই সংগ্রামের সাথে সম্পৃক্ত করতে পারেনি। এর কারণ হলো তারা সবসময় নিজেদের গান গেয়েছে। তারেক জিয়া দেশের বাইরে আছে, কত অভাবে আছে, অভিযোগে আছে, বেগম জিয়া জেলে যাচ্ছে, তার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করা ঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিএনপি অবিরতভাবে কান্নাকাটি করেছে। ফলে জনগণ যেটা মনে করেছে এই সমস্যাটা তো বিএনপির একান্ত ব্যক্তিগত সমস্যা। বিএনপির লোকদেরকে মামলা দেওয়া হচ্ছে, মোকদ্দমা দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হচ্ছে? বিএনপি একটা মিছিল করেছে, মিটিং করেছে। কেন মিছিল মিটিং করেছে? খালেদা জিয়ার মুক্তির জন্য। কেন মিছিল মিটিং করেছেন? তাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছে এই কারণে। ফলে জনসম্পৃক্ততা, জনগণের কল্যাণ, এই বিষয়গুলো নিয়ে বিএনপি জনদাবিকে সামনে রেখে কখনো রাজপথে নামতে পারেনি এবং দাঁড়িয়ে থাকতে পারেনি। তারা একটা নির্বাচন চেয়েছে। কেন নির্বাচন চেয়েছে? তাদের ক্ষমতায় আসতে হবে। ফলে তাদের সেই আন্দোলন কখনো জনপ্রিয়তা পায়নি। অথচ এই যে যারা ছাত্র, তারা যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কেবলই মাত্র গণতন্ত্রের জন্য, প্রথমে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যেটা পরবর্তীতে গণতন্ত্রের জন্য তখন তারা রাস্তায় নামলো, সমস্ত মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করেছে। একইভাবে আওয়ামী লীগ যদি এখন আবার ক্ষমতা আসার জন্য, শেখ হাসিনা রায় মওকুফ করার জন্য, জয়কে বাংলাদেশে আনার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করার জন্য, এই সমস্ত বিষয়াদি নিয়ে কিয়ামত পর্যন্ত লড়াই করে, সংগ্রাম করে কোনো কাজ হবে না। তাদের অবস্থা এখন যেভাবে বিএনপির মতো আছে, ঠিক এরকম একটা ডুপ্লিকেট হবে। যেভাবে এখন সরকার এবং বিএনপি যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচনটি আসলে 24-এর আমিডামি নির্বাচনের একটা কার্বন কপি হবে বলে আমরা আশঙ্কা করছি। আবার এখন যেভাবে জনাব সজীব ওয়াজেদ জয় যে কাজগুলো করার চেষ্টা করেছেন, তার আউটপুট, তার সফলতা বড় জোর জনাব তারেক রহমান সাহেবের মতো হতে পারে। তো তারেক রহমান সাহেব আজকের দিন পর্যন্ত যে সফলতা অর্জন করেছেন, জয় যদি ঠিক একজন ডুপ্লিকেট তারেক রহমান হতে চান এবং সেইভাবে সফলতা অর্জন করতে চান, ইটস ওকে। কিংবা বেগম জি এখন যে অবস্থার মধ্যে আছেন, শেখ হাসিনা যদি ঠিক এরকম হতে চান, ইটস ওকে। কিন্তু তাকে যদি রিভাইভ হতে হয়, নতুন রাজনীতি শুরু করতে হয়, তাহলে সবার আগে এই যে তার যে সকল অপ্রিয় মুখ, অপ্রিয় মানুষ, দুর্নীতিবাজ থেকে শুরু করে যে সমস্ত বাজে মানুষ আছে, তাদের সবার সংসর্গ ত্যাগ করে নতুন একটা এরা তৈরি করতে হবে, নতুন বক্তব্য তৈরি করতে হবে, এবং সেই বক্তব্যগুলো কেবলই মাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য। আওয়ামী লীগের জন্য, জয়ের জন্য, শেখ হাসিনার জন্য কেবলই মাত্র আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণীর ডেডিকেটেড যারা লোকজন আছেন, তারা সময় দিতে পারবেন, কথা বলবেন, তাও নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু যখনই সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, মাতৃকার জন্য আপনি আত্মত্যাগ করবেন, কাজ করবেন, তখন জনগণের মন পরিবর্তন হবে। কাজী এখন যে অবস্থায় রয়েছেন সেখানে প্রকাশ করছে। আমি দেখছিলাম বাংলাদেশেও এটা আগ্রহের জন্ম দিয়েছে। বাংলাদেশের পত্রিকা আমার দেশ যেমন সেই সাক্ষাৎকারটির বিস্তারিত প্রকাশ করেছে। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে একদিকে যেমন সরাসরি বলেছেন যে ভারতের এ ধরনের একটি বিচার কাজ পরিচালনার মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে, সেই বিচার কাজ নিয়ে প্রশ্ন না তুলে বা এমন একটা বিচারের রায়ের ওপর ভিত্তি করে তার মাকে প্রত্যর্পণ করার কোনো কারণ নাই। কিন্তু ভারতীয়
সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে কারণে এই সাক্ষাৎকারটিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের একটা বিস্তার ঘটছে, সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে, তা ভারতের জন্য একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারত বাংলাদেশের সংযোগ খুঁজে পেয়েছে। দিল্লিতে 10ই নভেম্বর রেড ফোর্ট এলাকায়, লালকেল্লার এলাকায়, খুবই জনবহুল চাঁদনি চক এলাকায় বিস্ফোরণের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশের সংযোগের কথা উঠে আসছিল, বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সরাসরি যোগের প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এ ধরনের হামলা পরিচালনা করা হয়েছে কিনা সে প্রসঙ্গেও নানা খবর বেরিয়ে আসছিল। এবং সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছেন যে লস্কর-ই তৈয়বা বাংলাদেশে এখন একেবারে অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এর স্থানীয় যে শাখা তার সঙ্গে দিল্লির যে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা তার সরাসরি সংযোগ আছে। এই কথা বলে তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বিগ্ন এবং বাংলাদেশে যে পলিটিক্যাল আপহিভাল বা যে ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগের একটা সরাসরি সম্পর্ক আছে। ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি যে খবরগুলো দিচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে রেড ফোর্টের কাছে মেট্রো রেল স্টেশনের বাইরে ওই বোমা হামলার পর থেকেই সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের বনানীতে একটি বাড়িতে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অক্টোবরের শেষে যেখানে পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, অনলাইনে যুক্ত হয়েছিলেন। আর বনানীর ওই বাড়িতে সেই বৈঠকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন একদিকে যেমন হিজবুত তাহরিরের এক নেতা জুবায়ের আহমেদ চৌধুরী যুক্ত হয়েছিলেন, পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার যে শীর্ষ কমান্ডার সাইফ যুক্ত হলেন, তার বাংলাদেশের ডান হাত এবং মারকাজি জামায়াত আহলে হাদিসের জেনারেল সেক্রেটারি ইবতিসাম এলাহি জাহির এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো এসেছে তা সেই নাম দুটো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশের মানে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ, তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফাজুল। এই নামগুলো একেবারে সুস্পষ্টভাবে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে গত কদিন ধরে প্রকাশিত হচ্ছে যে এই বৈঠকে এছাড়াও একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদও উপস্থিত ছিলেন। দেখেন, যখন ইউনূস সরকার ক্ষমতায় এসে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা নাসিমুল গনিকে এনে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিলেন এবং তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র সচিব নিযুক্ত করা হলো, তখনও কিন্তু এই কথাটা বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানা সূত্রে ছড়িয়ে পড়েছিল যে এই নাসিমুল গনির সঙ্গে হিজবুত তাহরিরের সরাসরি সংযোগ আছে। এবং সে সময় পালকি শর্মার যে ফার্স্ট পোস্ট, সেই ফার্স্ট পোস্টে এই খবর প্রকাশিত হওয়ার পরে এবং তারা সেই খবরের সূত্র হিসেবে তখন ডেইলি স্টারের একটা পুরনো খবর প্রকাশ করেছিল যেখানে ঢাকায় হিজবুত তাহরিরের নেতৃবৃন্দ গ্রেফতারের খবরে একজন নাসিমুল গনির খবর বেরিয়ে এসেছিল। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তরফ থেকে বলা হয় যে এটা ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার এবং ডেইলি স্টারে প্রকাশিত হিজবুত তাহরির নেতা নাসিমুল গনি আর এই
সরকারের নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব নাসিমুল গনি এক লোক নন। মোহাম্মদ এজাজকে যখন একেবারে কেউ জানেন না, চেনেন না এখন পর্যন্ত, এমনকি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক যারা, কিংবা যারা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সমর্থক, একরকমের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, তাদের কেউ কখনো বলেন নাই যে এই যে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ, তাকে তারা কোনোভাবে চিনতেন। এক বিস্ময়কর ঘটনার প্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় আসার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ছাত্র উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ঢাকা উত্তরে তদবির পত্র লিখে, যেই তদবির পত্র আবার প্রকাশ হয়ে পড়ে, এই মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র পদে তো নয়, মানে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। এবং এই ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ নিয়োগ পাওয়ার পর তখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে 2015 সালে এই মোহাম্মদ এজাজের বাড়ি থেকে, তার মালিকানাধীন বাড়ি থেকে হিজবুত তাহরিরের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারা সেখানে সংগঠিত হচ্ছিলেন এবং আশ্রিত ছিলেন। এই ঘটনা যখন প্রকাশ পেয়ে যায়, তখন ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমে এই প্রতিবাদপত্র পাঠিয়ে বলা হয় যে মোহাম্মদ এজাজের বিষয়ে তখনও মামলা হয়েছিল, যেহেতু তার মালিকানার বাড়িতে হিজবুত তাহরির ছিলেন, কিন্তু পরে তিনি সকল আদালতে এবং পুলিশি তদন্তে খালাস পেয়েছেন, কাজেই তাকে হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত বলাটা এক ধরনের অপপ্রচার। এই হচ্ছে স্বরাষ্ট্র সচিব আর ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসকের অবস্থা। আবারও খবর বেরিয়েছে যে তারা মিলে লস্করে তৈয়বার সাইফুল্লাহ সাইফ টপ কমান্ডারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন, বৈঠক করেছেন অক্টোবরের শেষে বনানীর এক বাড়িতে বসে। আর তারপরে সাইফুল্লাহ সাইফ লস্করে তৈয়বার তরফে পাকিস্তানে বসে ঘোষণা দিয়েছেন যে তারা প্রস্তুত, এবং এরপর তারা প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে, এই শব্দটা তারা ব্যবহার করেছেন, যে পূর্ব পাকিস্তান থেকে তারা হামলা করবেন ভারতের একেবারে ভেতরে। এখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো যে খবর দিচ্ছে, তাতে তারা লিখছে যে রাজশাহী হয়ে মুর্শিদাবাদে এসে একটা সেফ হাউসে এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা জড়ো হয়ে থাকতে পারেন, এবং বাংলাদেশের লস্করে তৈয়বা, আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে পারে দিল্লির বিস্ফোরণের। এবং তারা বলছেন যে এই আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা, সদস্যরা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি, এরা সকলেই মুক্তি পেয়েছেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর, হয় জামিনে, না হলে কারাগার ভেঙে এদের বের করে আনা হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন শুধুমাত্র ভারতের এতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তাই নয়, তিনি বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন, কারণ তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশে ইসলাম পন্থার, ইসলামিজমের একটা বড় ধরনের রাইজ নিয়ে। তবে সজীব ওয়াজেদ জয়কে ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে এখন ট্রাম্প প্রশাসনের, সে বিষয়ে কোনো মানে মন্তব্য করতে, মানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে কিনা সজীব ওয়াজেদ জয়দের বা আওয়ামী লীগের, সে বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও সজীব ওয়াজেদ জয় একদিকে মোদি, একদিকে ট্রাম্প প্রশাসন, দুই প্রশাসন এবং দুই প্রশাসনের কর্তা ব্যক্তির নাম করে এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন যে এই যে পুরো অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বাংলাদেশকে কেন্দ্র করে, এই বিষয়টা নিয়ে ভারত এবং আমেরিকা উদ্বিগ্ন, এবং উদ্বিগ্ন হওয়ার যথাযথ কারণ আছে। কারণ সজীব ওয়াজেদ জয় বলছেন যে তারা অত্যন্ত কৃতজ্ঞ যে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে, কারণ না হলে 2024-এর জুলাই আগস্টে সন্ত্রাসীরা তার মাকেও মেরে ফেলতো। এই কথাগুলো বলেই শুধু তিনি শেষ করেন নাই, তিনি অ্যালিগেশন এসকেলেট করেছেন, তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে। তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায়, যেখানে দেখা যায় সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওইসব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের, উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্স ইজ আইএসআই, একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় সংবাদ মাধ্যমেও দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে যখন গত 10 তারিখের পর থেকেই, বিস্ফোরণের পর থেকেই আলাপ চলছে এবং বিশেষভাবে এই পুরো অঞ্চলটা যে অশান্ত হয়ে উঠেছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়মিতভাবে বাংলাদেশে সফর করে ভারতে হামলা, বিস্ফোরণ, অস্থিরতা তৈরির জন্য নানা রকম সংগঠনের কাজ করে যাওয়ার মাধ্যমে তখন এই কথাটাও ভারতের সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সম্ভবত এই বিষয়গুলো নিয়েই সাবধান করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে, যেই বৈঠকটি তাদের মধ্যে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে, এবং যে প্রত্যাশায় খলিলুর রহমান 2 দিন আগে ভারতের দিল্লি এসে পৌঁছেছেন। খলিলুর রহমান অজিত দোভালের মধ্যে কি আলাপ হয়, ভারত কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকেও না পাওয়া গেলেও ভারত বাংলাদেশে লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনগুলো নিয়মিতভাবে সংগঠিত হচ্ছে। 2024 আগস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে প্রকাশ্যে প্রচারণা সমাবেশ চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিশ্চিতভাবেই